শরীর তার সময়ের উল্টো পথে চলাতে প্রিয় মানুষগুলোর মৃত্যু তার আগেই হবে। তাকে সেসব মৃত্যুগুলোর সাক্ষী হতে হবে। পিয়ানো মহিলা তাকে বলে, এতে আফসোসের কিছু নেই, সময়ের সাথে মানুষ তো চলে যাবেই। আর মানুষ চলে যায় বলেই তো তার গুরুত্বটা বোঝা যায়। মানুষটি স্মরণীয় হয়ে থাকতে পারেন। তার কিছুদিন পরে আবার পিয়ানো মহিলাটিও এভাবেই মৃত্যুকে আলিঙ্গন করে স্মরণীয় হয়ে যায়। তবে বেঞ্জামিন এখন আর আফসোস করে না। বেঞ্জামিন প্রতিনিয়ত নতুন কিছু শিখে যাচ্ছে। সে নারীর ছোঁয়া পেয়েছে, ভালো বন্ধুদের সাথে সময় কাটাতে পেরেছে, জাহাজে করে দূর সীমান্তে পাড়ি দিতে পেরেছে। সে জীবনের এরকম নানা বৈচিত্র্যকে আবিষ্কার করতে চায়। তাই 1936 সালে 17 বছর বয়সে বেঞ্জামিন এই উদ্দেশ্যকে সামনে রেখে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। যাবার সময় ডেইজিকে বলে, আমি যেখানেই থাকি না কেন, যাই বা শিখি না কেন, সবকিছুই তোমাকে নিয়মিত লিখে পাঠাবো। সময় পার হয়ে যায়। ডেইজির স্বপ্ন ছিল ব্যালে ডান্সার হওয়ার, তা সে হতে পেরেছে। 1941 সালে সফরের এক পর্যায়ে বেঞ্জামিন জাহাজের নাবিকদের সাথে রাশিয়ার এক হোটেলে ছুটি কাটাতে আসে। সেখানে বেঞ্জামিনের সাথে পরিচয় হয় সুন্দরী এক ব্রিটিশ মহিলা মিসেস এলিজাবেথ এর সাথে। বিবাহিত এলিজাবেথের স্বামী কাজের জন্য মাসের বেশিরভাগ সময়ই বাইরে থাকত। একা এলিজাবেথ অবসরের সঙ্গী হিসেবে বেঞ্জামিনকে তার বন্ধু হিসেবে পেয়েছিল। রাতের অবসরে গল্পগুজবের সময় বেঞ্জামিন ও এলিজাবেথ অজান্তেই একে অপরের ভালোবাসায় পড়ে যায়। বেঞ্জামিন এসবের সবকিছুই ডেইজিকে লিখে পাঠাত। রাশিয়ার সেই দিনগুলোতে বেঞ্জামিনদের সময় ভালোই কাটছিল। কিন্তু একদিন এলিজাবেথের আর দেখা পাওয়া যায় না। হয়তো এলিজাবেথ তাদের এইরকম সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে চাইছিল না। তাই বেঞ্জামিনকে তার জায়গায় রেখে এলিজাবেথ সেখান থেকে হারিয়ে যায়। তার কিছুদিন পরেই জাপানের পার্ল হারবারে আক্রমণের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। ক্যাপ্টেন মাইক তার জাহাজকে সেই যুদ্ধের জন্য উৎসর্গ করেন। অনেক নাবিক সেই যুদ্ধে না গেলেও বেঞ্জামিন সেই যুদ্ধে যায়। যুদ্ধে আবার বেঞ্জামিন বাদে প্রায় সবাই শহীদ হয়। শেষকালে ক্যাপ্টেন মাইক বলেন, জীবনের ধারায় সামনে তোমার জন্য কি অপেক্ষা করছে তা তুমি জানবে না। কিছু স্বপ্ন পূরণ হবে, কিছু বা হবে না, কিন্তু তাই বলে স্বপ্ন দেখা বাদ দিবে না। এই আশাটাই তো তোমাকে বাঁচিয়ে রাখবে। সময়গুলোকে উপভোগ করবে। বরন্ত আসবেই, কিন্তু তখন তাহলে কোনো আফসোস থাকবে না। 1945 সালে 26 বছর বয়সী বেঞ্জামিন তার বাসা বৃদ্ধাশ্রমে ফিরে আসে। 9 বছর পর মাদার কুইনের সাথে তার দেখা হয়। তার বোন বড় হয়ে গেছে, কিন্তু ওয়েদার এখন নেই। গত মাসেই তিনি মৃত্যুবরণ করেছেন। তার কিছুদিন পরে আবার ডেইজি সেই বৃদ্ধাশ্রমে আসে। তার দাদি অনেক আগেই মারা গিয়েছেন, কিন্তু তারপরে ওই জায়গাটির প্রতি ডেইজির অন্যরকম এক ভালোবাসা কাজ করত। এসেই তার বেঞ্জামিনের সাথে দেখা হয়। মাঝে যদিও বেঞ্জামিন ডেইজিকে চিঠি লেখা বন্ধ করে দিয়েছিল, কিন্তু ডেইজি ঠিকই মাদার কুইনের কাছে বেঞ্জামিনের খোঁজ নিত। বেঞ্জামিনের যুদ্ধে বেঁচে ফেরায় ডেইজি অনেক খুশি ছিল। বেঞ্জামিনের প্রতি ডেইজির অন্যরকম এক ভালো লাগা কাজ করত। রাতে তারা ডিনারে যায়। ডেইজি বেশ তেজি এক মেয়ে ছিল। নিউ ইয়র্কে ঘটে যাওয়া নানা ঘটনা সে বেঞ্জামিনকে বলে। রাতের শেষ ভাগে ডেইজি বেঞ্জামিনকে তার এক অপরূপ ব্যালে নৃত্য দেখায়। তার সাথে একত্রিত হতে চায়, কিন্তু বেঞ্জামিন তাকে থামিয়ে দেয়। বলে, আমার মতো অস্বাভাবিক কেউ একজন তোমার যোগ্য নয়। তোমার জন্য বিশেষ কিছু অপেক্ষা করছে। ডেইজির আক্ষেপ হয়। পরের সকালে ডেইজি নিউ ইয়র্ক চলে যায়। এদিকে বেঞ্জামিন দিনের পর দিন যৌবনের দিকে ধাবিত হচ্ছিল। তার চুল সাদা থেকে বাদামি হচ্ছিল। সে এখন অনেক দূর পর্যন্ত হাঁটতে পারে। ভারী কাজগুলো অনায়াসই করে ফেলে। তার কাছে একবার থমাস বাটন আসে। থমাস এখন বেশ অসুস্থ। থমাস বলে, যুদ্ধে অন্য সবকিছুর ক্ষতি হলেও আমাদের বোতাম ব্যবসার ভালোই উন্নতি হয়েছে। জানো বেঞ্জামিন, আমার দেখাশোনার তেমন কেউ নেই। তোমার সঙ্গে আমার ভালো লাগে। আমি হয়তো বেশি দিন বাঁচব না। তোমাকে কি আমি আমার বোতাম কারখানাটা দেখাতে পারি? বেঞ্জামিন থমাসের কারখানায় আসে। সেখানে থমাস সব সত্যগুলোকে স্বীকার করে। বলে সে তার বাবা। অবশ্যই সে বাবা হিসেবে অনেক বড় পাপ করেছে, যার জন্য সে লজ্জিত। সে তার ছেলের কাছে ক্ষমা চায়। বেঞ্জামিন আক্ষেপ করা তো অনেক আগে ছেড়ে দিয়েছে। সে থমাসকে মাফ করে দেয়।
থমাস শেষ কবে ভোরের সূর্যটা দেখেছে তা তার মনে পড়ে না। বেঞ্জামিন তার বাবাকে নদীর পাড়ে নিয়ে আসে। থমাস ভোরের সেই সূর্যোদয়ের প্রশান্তি নিয়ে চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে। বেঞ্জামিনকে থমাস তার সব সম্পত্তি দিয়ে গিয়েছিল। সে এখন বোতাম প্রস্তুতকারক বেঞ্জামিন বাটন। 1947 সালে বেঞ্জামিন যখন 28 বছরের হলো, তখন সে একবার নিউ ইয়র্ক শহরে যায়। ডেইজির সাথে দেখা করে। সে জানতে পারে ডেইজি অন্য কারোর সাথে সম্পর্কে রয়েছে। বেঞ্জামিন কিছুটা নিরাশ হয়, কিন্তু সে তো আফসোস করবে না। সে ডেইজির জন্য খুশি হয়, কেননা ডেইজি তো সুখী ছিল। জীবন হতাশার নয়, কিছু না পেলে অন্য কিছু দিয়ে তা ভুলে থাকার চেষ্টা করতে হয়, এতেই সুখী হওয়া যায়। একদিন বেঞ্জামিনের কাছে একটি চিঠি আসে। কার অ্যাক্সিডেন্টে ডেইজির পা ভেঙে গিয়েছে। ডেইজি এখন আর নাচতে পারবে না। বেঞ্জামিন ডেইজির কাছে দেখা করতে আসে। দেখাশোনার জন্য সে ডেইজির কাছে থেকে যেতে চায়। বেঞ্জামিন সুন্দর একজন যুবকে পরিণত হয়ে গিয়েছিল। তাকে দেখে ডেইজির হিংসে হয়। সে এখন আর নাচতে পারবে না। এই নাচের জন্যই তো সে বেঞ্জামিনকে ভুলে থাকতে পেরেছিল। আর সেই বেঞ্জামিনই এখন তার এমন অবস্থায় আরো বেশি সুদর্শন হয়ে যাচ্ছে। সে রেগে বেঞ্জামিনকে চলে যেতে বলে। বেঞ্জামিন তবুও ডেইজির জন্য প্যারিসে কিছু সময় অপেক্ষা করে। ডেইজির সাড়া না পেয়ে সে বাড়িতে ফিরে আসে। বেঞ্জামিন তার জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করায় মেতেছিল। এই দিনগুলোতে তার জীবনে কিছু সংখ্যক নারী অল্প সময়ের জন্য আসে এবং চলেও যায়। 1962 সালের বসন্তের একদিনে ডেইজি বেঞ্জামিনের কাছে ফিরে আসে। ডেইজি বেঞ্জামিনের সাথে থেকে যায়। তারা একসাথে জীবনের সুন্দরতম মুহূর্তগুলো পার করেছিল। নদী পাড়ে বসে মাঝে মাঝে সূর্যোদয় দেখেছিল একে অপরের বার্ধক্যের পরিবর্তন। বয়স একই হলেও তাদের বাইরের শরীরটি বিপরীত দিকে ছুটে চলেছিল, কিন্তু তারা অনেক খুশি ছিল। 1967 সালের এক বিকালে মাদার কুইনি মারা যান। জন্ম না দিয়েও সে আদর্শ মার খেতাব অর্জন করতে পেরেছিলেন। কত না মর্যাদা তার! তাই তো তিনি হাসি মুখে চিরনিদ্রায় ঘুমিয়েছিলেন। বেঞ্জামিন তার বাবার একটি বাসা বিক্রি করে দেয় আর নতুন একটি বাসা কিনে নিয়ে সেখানে ডেইজির সাথে বসবাস শুরু করে। একদিন বেঞ্জামিন জানতে পারে ডেইজি প্রেগন্যান্ট। বেঞ্জামিন অনেক খুশি ছিল, কিন্তু খুশির থেকে সে বেশি ভীতই ছিল। তার সন্তান যেন তার মতো না হয়, আর সে তার দেখভাল করতে পারবে না, কেননা সন্তানের বড় হওয়ার সাথে সাথে বেঞ্জামিনও শারীরিকভাবে ছোট হয়ে যাবে। এমন একটা সময় আসবে যখন তার সন্তানকে তার থেকে বয়সে বড় মনে হবে। বেঞ্জামিনের একটি কন্যা সন্তান হয়। তার নাম রাখা হয় ক্যারোলিন। যে ক্যারোলিন তার মার পাশে বসে ডায়েরিটি পড়ছে। ক্যারোলিন বেঞ্জামিনের মেয়ে। ক্যারোলিন জানতে পেরে অনেক অবাক হয়। অনেক আগ্রহের সাথে সে তার বাবার ডায়েরিটি পড়তে থাকে। বেঞ্জামিন তার স্ত্রী কন্যাকে নিয়ে অনেক খুশি ছিল, কিন্তু নিয়তি তো তার সাথে ছিল না। সামনের কিছু বছর পরে সেও তো বাচ্চাই হয়ে যাবে। তখন ডেইজিকে একই সাথে তাকেও সামলাতে হবে। বেঞ্জামিন তার কাছে বোঝাতে চায় না। সে চায় না তার মেয়ে একসময় বাবা থেকেও বাবার প্রয়োজন অনুভব করুক। 1968 সালে ক্যারোলিনের 1 বছর পূর্ণ হয়। বেঞ্জামিন তার থাকা সম্পত্তির প্রায় সবকিছু বিক্রি করে দিয়ে তা তার মেয়ে আর স্ত্রীর জন্য ব্যাংকে রেখে দেয়। তারপর বেঞ্জামিন তার স্ত্রী মেয়েকে ছেড়ে চলে যায়। বেঞ্জামিন নানা জায়গা থেকে চিঠি লিখত। তার ইচ্ছে ছিল মেয়েকে সাথে নিয়ে হাঁটা শেখানো। ইচ্ছে ছিল তার সাথে প্রথম দিনগুলোতে স্কুলে যাওয়া। ইচ্ছে ছিল তার মেয়ের হাতে পিয়ানোর সুরগুলো শোনা। এরকম অনেক কিছুই। সে পায়নি এসব, কিন্তু তার কোনো আক্ষেপ ছিল না। বেঞ্জামিন দীর্ঘ 10 বছর পৃথিবীর নানা দেশে ভ্রমণ করে। বিচিত্র সব জাতি সভ্যতার সাথে তার পরিচয় হয়। তারপর সে তার স্ত্রী সন্তানদের দেখতে একবার ফিরে আসে। বেঞ্জামিন এখন একদম কিশোরে পরিণত হয়েছে। বেঞ্জামিন তার মেয়েকে দেখতে পায়। বেঞ্জামিনের মেয়েকে তার সমবয়সী মনে হচ্ছিল, তবে সে একজন ভালো পিতা পেয়েছে। বেঞ্জামিন ঠিকই ছিল। সে যা করেছে তা সকলের জন্যই মঙ্গলজনক হয়েছে। ডেইজি বেঞ্জামিনকে দেখে আবার পুরনো দিনগুলোতে ফিরে যায়। ডেইজি কখনোই বেঞ্জামিনকে বুঝতে পারেনি। বেঞ্জামিনের সাথে ডেইজি কিছু সময় পার করে। বরাবরের মতোই বেঞ্জামিন জানত না সামনে তার জন্য কি অপেক্ষা করছে, তাই যাই হবে সে শান্ত মনে গ্রহণ করবে।
সে আসলে অনেকটাই পেয়েছে। ডায়েরিতে এই পর্যন্তই ঘটনা লেখা ছিল, বাকি গল্প ডেইজি তার মুখ থেকে শোনায়। 10 বছর পার হয়ে যায়। ডেইজির পরবর্তী স্বামী মারা গিয়েছেন। ডেইজির কাছে একদিন সমাজসেবা অফিস থেকে একটি কল আসে। সে জানতে পারে নিউ অরলিন্সের এক জায়গায় একটি শিশুকে পাওয়া গিয়েছে। বাচ্চাটি তার নাম বেঞ্জামিন বলছিল। তার কাছে থাকা এই ডায়েরিটিতে ডেইজি ওই বৃদ্ধাশ্রমের কথা অনেকবার লেখা ছিল। ডেইজি তাদের প্রিয় সেই বৃদ্ধাশ্রমে ফিরে আসে। গিয়ে দেখে 13 বছরের বেঞ্জামিন পিয়ানো বাজাচ্ছে। বেঞ্জামিন এবার ডেইজিকে চিনতে পারে না। সে প্রায় সবকিছুই ভুলে যাচ্ছে। ডেইজি প্রতিদিন বৃদ্ধাশ্রমে চলে আসত, বেঞ্জামিনের দেখভাল করত। বেঞ্জামিন মাঝে মাঝেই ডেইজিকে বলে, কেন জানি মনে হয় আমার পুরো এক জীবনকে আমি অতিবাহিত করেছি। অনেক কিছু দেখেছি, অনেক কিছু শিখেছি, মনে হয় অনেক জীবন বেঁচেছি। এভাবেই কেটে যায় বাকি অনেক সময়। 7 বছর পর ডেইজি বেঞ্জামিনকে পুরোপুরি দেখে রাখার জন্য ওই বৃদ্ধাশ্রমেই স্থায়ী হয়। নিয়তির এক অবাক লীলাকাণ্ড। তারা সমবয়সী হওয়া সত্ত্বেও শারীরিক রূপে একে অপরের বিপরীত দুটি মানুষই ছিল। জীবনের শুরুতে বেঞ্জামিন এই ছোট অবস্থাতেই ডেইজির সাক্ষাৎ পেয়েছিল। ডেইজি বেঞ্জামিনকে খাওয়ায়, বেঞ্জামিনের সাথে গল্প করে। ছোটবেলায় ডেইজির দাদিমার কাছে শোনা সেই গল্পগুলো আবার ছোট বেঞ্জামিন শুনতে পায়। সময়ের সাথে সাথে বেঞ্জামিন হাঁটা ভুলে যায়, কথা বলতে ভুলে যায়। 2002 সালে কেটুর বানানো সেই ঘড়িটিকে নামিয়ে ফেলা হয়। সেখানে ডিজিটাল ঘড়ির স্থান হয়। পরের বছর 2003 সালের বসন্তের একদিনে ডেইজি শিশু বাচ্চা বেঞ্জামিনকে কোলে ঘুম পাড়াচ্ছিলেন। বাইরে থেকে দেখা নবজাতক শিশু, কিন্তু ভিতর থেকে এসেছিল 84 বছরের একজন বৃদ্ধ। বেঞ্জামিন এক পলকে ডেইজির দিকে তাকিয়ে থাকে। মনে হয় সে ডেইজিকে চিনে রাখতে পেরেছে। অদ্ভুত সুন্দর এই বেঞ্জামিন ডেইজির কোলেই সেই দিন চিরনিদ্রায় ঘুমিয়ে পড়ে। গল্পের শেষ হয়, তাই ডেইজিও এক দীর্ঘ প্রশান্তি নিয়ে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ক্যারোলিনের চোখ জলে ভরে ওঠে। সে অভূতপূর্ণ এক গল্পকে জানতে পেরেছে। তার বাবার জীবন বিচিত্রতম এক জীবন ছিল।